That's right, this is Radio Foorti 88 FM, and like every other Thursday, exactly at 7 shuru hoye gelo Dr. Foorti, brought to you by Evercare Hospital Dhaka. And Thursday is definitely Foorti Diposh. There is an actual reason, because weekend to kalke is definitely for that. And ajke, like every other day, we are going to talk about various health related problems or যেগুলো সম্পর্কে হয়তো আমরা কখনো কোয়েশ্চেন করতে পারি না বা জানি না, সেটা রিলেটেড আমরা একটা কনভারসেশনে যাব। আমাদের সামনে দুজন ডক্টরসও আছেন, and I will definitely introduce them. তার আগে আজকে টপিকটা বলে দিই। আজকে টপিকটা হচ্ছে ডায়াবেটিক অ্যান্ড পোস্ট কোভিড কিডনি ডিজিজ। অ্যান্ড আপনাদের যদি এটা রিলেটেড কোনো কোয়েশ্চেন থেকে থাকে, আপনারা কিন্তু ডিরেক্টলি ইউ ক্যান ইন্টারাক্ট, বিকজ উই আর কারেন্টলি লাইভ অন রেডিও ফুর্তিজ অফিসিয়াল ফেসবুক পেজ, অ্যান্ড ওখানে কিন্তু কমেন্ট করতে পারেন। এছাড়া হচ্ছে যে কোনো প্রকারের যদি এরকম কোয়েশ্চেন থাকে দ্যাট ইউ ওয়ান্ট টু আস্ক প্রাইভেটলি, ইউ ক্যান জাস্ট ইনবক্স আস অন রেডিও ফুর্তিজ অফিসিয়াল ফেসবুক পেজ। সো ডক্টরদের কাছে চলে যাচ্ছে ইন্ট্রোডাকশনের জন্য। আমার সাথে আছেন ডক্টর এবাদুর রহমান, হি ইজ দ্য সিনিয়র কনসালটেন্ট নেফ্রোলজি অ্যাট এভারকেয়ার হসপিটাল ঢাকা। ওয়েলকাম to the show, sir. Thank you. And আমার সাথে আছেন হচ্ছে সাবিনা সুলতানা ম্যাম, and she is a senior consultant and coordinator at pediatrics on Evercare Hospital Dhaka. Welcome to the show, ma'am. আমার সাথে এতক্ষণ অনেক কথা হচ্ছিল actually, and definitely there will be দুইটা different topic যেহেতু, so আমরা হচ্ছে একটু shuffle করে we are going to discuss about it. And firstly আমি স্যারের কাছে actually চলে যেতে চাই আমার first questionটা নিয়ে, since we are talking about diabetic and post covid kidney disease, so আপনার কাছে আমার first questionটাই থাকবে diabetes নিয়ে, and diabetic kidney disease and এটার worldwide যে impact on the dialysis unit বা এটার রেটটা কিরকম, এটা যদি আমাকে একটু বলতেন। If you see in dialysis unit, every second patient is a diabetic. That means 50%. Sir, mic. That is 50% of the dialysis population are having diabetes, and diabetic nephropathy was the cause of their renal failure. So the burden is a huge burden. In Bangladesh, every third patient, if you see in clinic, they are actually diabetic. So diabetic nephropathy has a great impact in dialysis population. অলরাইট, সেকেন্ড যে কোয়েশ্চেনটা স্যারকে করতে চাই সেটা হচ্ছে যে এই কিডনি ডিজিজগুলোতে হচ্ছে কি টাইপের ডায়াগনোসিস হয় বা হচ্ছে কি টাইপের ট্রিটমেন্ট আমরা দেখে থাকি ইন আওয়ার কান্ট্রি অ্যান্ড অল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। Since we are talking about diabetic nephropathy, ডায়াবেটিক কিডনি এদের প্রথমে কিন্তু কিডনি ইনভলভমেন্ট থাকে না। আচ্ছা, প্রথমে এদের ডায়াবেটিকটা পোরলি কন্ট্রোল থাকলে, যদি 10 বছর পোরলি কন্ট্রোল ডায়াবেটিস থাকে, দেন দে স্টার্ট টু ডেভেলপ diabetic kidney disease. Within 5 years, they will start some changes, and within 10 to 20 years, many of them will come to dialysis if they are not treated properly for their diabetes. So, এই পেশেন্টগুলোকে you have to screen them for diabetes, and then you have to screen them for diabetic kidney involvement, which is very easy to do. Diabetic kidney involvement এর জন্য আপনি শুধু যদি ইউরিন ডিপস্টিক করেন, এটা খুব সাধারণ একটা টেস্ট। এখানে যদি আপনি প্রোটিনুরিয়া ডিটেক্ট করতে পারেন, দেন ইউ নো দ্যাট দে আর হ্যাভিং সাম সর্ট অফ ইনভলভমেন্ট ইন ডায়াবেটিক অ্যাসোসিয়েটেড কিডনি ডিজিজ। এছাড়া আপনি তাদেরকে চোখের এক্সামিনেশন করতে পারেন। ইউজুয়ালি ডায়াবেটিক কিডনি ডিজিজ এবং চোখের ইনভলভমেন্টগুলো দে গো হ্যান্ড ইন হ্যান্ড। So that is also very easy to pick, usually in ophthalmology clinics. All right. Since we are talking about যে হচ্ছে different type of method আছে, and what do you think যে কোন মেথডটা সবচেয়ে বেশি effective to detect such disease? আপনি দুটো জিনিস করতে পারেন। One is to look at the diabetic control, and second is to look at the kidney involvement. To look at the diabetic control, the easiest thing is to do a hemoglobin A1C. এটা বাংলাদেশের সব ক্লিনিকেই করে। আর সেকেন্ড হচ্ছে, যদি ডায়াবেটিক কিডনি ইনভলভমেন্ট দেখতে চান, তাহলে আপনি যদি কোনো ব্লাড টেস্ট না করে শুধুমাত্র ইউরিন প্রোটিন ডিপস্টিক করেন, সেখান থেকে ইউ উইল হ্যাভ এ গুড আইডিয়া। অ্যান্ড সেকেন্ড থিং, আপনি যদি সেরাম ক্রিয়েটিনিন করেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে তার ডায়াবেটিক কোনো ইনভলভমেন্ট আছে কিনা।
Alright. Definitely, স্যারের কাছে আরও অনেকগুলো কোয়েশ্চেনই করব. Since we are talking about diabetic and post-COVID kidney disease, I'm telling you guys once again that you can just comment on our Facebook Live, that is on Radio Foorti's official Facebook page, and we are also going to talk about বলতে গেলে এই যে জিনিসটা নিয়ে আমি সামিনা সুলতানা ম্যামের সাথে কথা বলবো, ইটস ভেরি কমন অ্যাকচুয়ালি, স্পেশালি বাচ্চাদের ক্ষেত্রে বা হচ্ছে টিনেজারদের ক্ষেত্রে. আই থিঙ্ক আই হ্যাভ সিন দিস ইন দ্যাম. অ্যান্ড ম্যামের কাছে আসতে চাচ্ছি যে কিডনি ডিজিজ নিয়ে আপনার সাথে যে কনভারসেশনটা আই হ্যাভ টু কন্টিনিউ, সেটা হচ্ছে যে বড়দের মতো যে বাচ্চাদেরও এরকম কিডনি ডিজিজ হয় কিনা, ইজ ইট ভেরি কমন ইন দ্যাম, অ্যান্ড এটার রেটটা কীরকম, ইফ ইউ কুড শেয়ার. ধন্যবাদ তোমাকে এবং সবাইকে আজকে বিশ্ব কিডনি দিবসের শুভেচ্ছা. হ্যাঁ, বড়দের মতো বাচ্চাদেরও কিডনি ডিজিজ হয়. আমরা হয়তো একটু আশ্চর্য হই যে বাচ্চাদেরও কি কিডনি ডিজিজ হয়, কিন্তু বেসিক্যালি বাচ্চাদেরও কিডনি ডিজিজ হয়. এবং পরিসংখ্যানটা আমাদের দেশে এখন পর্যন্ত এস্টাবলিশ না. হয়তো কিছু কিছু ডিজিজের ক্ষেত্রে আমরা এস্টাবলিশ করতে পারি, কিন্তু সব ক্ষেত্রে টোটাল কিডনি ডিজিজ বাচ্চাদের ক্ষেত্রে কতটুকু, যেমন অ্যাডাল্টে যেমন আমরা জানি যে 10:1 অ্যাডাল্ট মে সাফার ফ্রম কিডনি ডিজিজেস, কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে এরকম পরিসংখ্যান নাই. তো কমন কিছু ডিজিজ আছে বাচ্চাদের, যেগুলোর মধ্যে প্রথমেই যে বাচ্চাগুলো জন্মগত কিডনি ত্রুটি নিয়ে জন্মগ্রহণ করে, যেটাকে আমরা কনজেনিটাল কিডনি ডিজিজ বলি. দ্বিতীয়ত ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা প্রস্রাবের যে ইনফেকশন, এটাও বাচ্চাদের খুব কমন. এরপরে কিছু ডিজিজ আছে যেমন নেফ্রোটিক সিনড্রোম, যেখানে কিনা ইউরিনের সাথে প্রোটিন বের হয়ে যায়, এবং গ্লোমেরুলোনেফ্রাইটিস বা কিডনির প্রদাহ, এটাও বাচ্চাদের মোটামুটি কমন. পরবর্তী সময়ে ব্লাডার রিলেটেড কিছু প্রবলেম হয়, যে প্রস্রাব কন্ট্রোল করে রাখার সমস্যা বা প্রস্রাবের ফ্লোর বিভিন্ন রকম সমস্যা, বা একটা নির্দিষ্ট বয়সের পরে রাতে বিছানায় প্রস্রাব করা, এগুলোও কিন্তু বেবিদের ক্ষেত্রে কমন. আচ্ছা, অ্যান্ড এই যে কিডনি ডিজিজের টাইপস আছে, বাচ্চাদের ক্ষেত্রেও যেটা হতে পারে, সো ওইটার টাইপ কী কী আছে, কী কী ধরনের জিনিস আপনি ফেস করেছেন, কী কী ধরনের কেসেস আপনি দেখেছেন এখন পর্যন্ত? ওকে, যে ডিজিজগুলোর কথা বললাম, কমনলি যেটা আমরা আমাদের আউটডোর প্র্যাকটিসে পাই, যে ডিফারেন্ট টাইপ অফ কনজেনিটাল ডিজিজেস, দ্যাট মিনস জন্মদত্ত ত্রুটি, যেগুলো যে আমাদের কিডনি তো যখন মায়ের পেটে থাকে তো তখন ডেভেলপড হয়. তো অ্যাট বার্থে অনেক সময় দেখা যায় যে কিডনি থেকে শুরু করে কিডনির নালি, প্রস্রাবের থলি বা যেটাকে আমরা ব্লাডার বলি, তারপরে ইউরেথ্রা, এই যে বিভিন্ন জায়গায় শেপ বা সাইজের কোনো সমস্যা থাকতে পারে. কিডনি দুটার জায়গায় একটা থাকতে পারে. কিডনি সাধারণত আমরা জানি যে আমাদের মানে যেটাকে আমরা ব্যাগ বলি, সেখানে দুই পাশে দুইটা কিডনি থাকে, ঠিক নির্দিষ্ট জায়গায় না থেকে নিচের দিকে বা উপরের দিকে থাকতে পারে. বা এই যে আমাদের কিডনিতে ইউরিন তৈরি হচ্ছে, সেটা আমাদের ইউরেটারের সাহায্যে ব্লাডারে চলে আসছে, সেখান থেকে ইট পাস থ্রু ইউরিন অ্যাজ এ ইউরিন থ্রু ইউরেথ্রা. এই পথের কোথাও যদি কোনো ব্লক থাকে, বাধা থাকে, ভাল্ব থাকে, সেটাও কিন্তু জন্মগত ত্রুটি. এটা হচ্ছে গঠনগত ত্রুটি, যেটাকে আমরা কনজেনিটাল অ্যানোমিলিস বলি. এর বাইরেও কিছু জেনেটিক ডিজিজ বা ফ্যামিলিয়াল ডিজিজ আছে, সেখানেও কিন্তু কিডনি ইনভলভমেন্ট হতে পারে. অলরাইট, ম্যামের জন্য আমার নেক্সট যে কোয়েশ্চেনটা হচ্ছে যে আমরা কিন্তু বলছিলাম যে জন্মগত কিছু ত্রুটি থাকে, সো এরকম কি কি টাইপ আছে বা কি কি দেখেছেন এখন পর্যন্ত যেটা বাচ্চাদের মধ্যে ইজ ভেরি কমন? প্রথমে যদি বলতে হয় সেটা হচ্ছে পোস্টেরিয়র ইউরেথ্রা বাল্ব. হ্যাঁ, এই জিনিসটা আমি এক্সপ্লেন করি তোমাকে. যেমন আমাদের এটা মেল বেবিদের হয়, যে ইউরেথ্রা যে অংশটুকু, সেই ইউরেথ্রার একটা অংশে বাল্ব থাকে, যেখানে প্রস্রাবের ফ্লোতে একটা বাধার সৃষ্টি হয়. এই বাধার জন্য যেটা হয় যে বাচ্চা ঠিক মতো ইউরিন করতে পারে না, ড্রপ বাই ড্রপ ইউরিন করে, এবং একটা প্রেশারের তৈরি হয়, যে প্রেশারটা আস্তে আস্তে উপরের দিকে চলে যায় এবং কিডনির ডেভেলপমেন্টে, কিডনির গঠনতন্ত্রে বা কিডনির ফাংশনে একটা বাধা সৃষ্টি করে. এবং সেই সাথে সাথে যেহেতু ইউরিনের ইনফেকশনও বেড়ে যায়, আস্তে আস্তে দেখা যায় যে কিডনির কার্যক্ষমতা কমে যেতে পারে. এটা হচ্ছে মোস্ট কমন কনজেনিটাল অ্যানোমালিস. হ্যাঁ, এর বাইরেও যে জিনিসগুলো থাকে, যে হর্ষশিপ কিডনি আমরা বলি, যে কিডনিটা হচ্ছে দুই দিকে ফিউজ করা. আমরা জানি যে ইউরেটার যেটা কিডনি থেকে বের হয়ে এসে ব্লাডারে ঢুকে, এই যে ইনসারশন হয় বা ব্লাডারে যে ঢুকে, সেটা উপরে নিচে বা বিভিন্ন জায়গায় বা ইউরেথ্রাতেও তোমার এটা ওপেন করতে পারে বা ভ্যাজাইনাতে ওপেন করতে পারে. তখন কিন্তু ইউরিনারি ইনকন্টিনেন্ট বা সবসময় ইউরিন ঝরে যাওয়ার একটা সমস্যা দেখা দেয়.
অথবা কিডনির কোনো বাধার কারণে কিডনি ফুলে যাওয়া, যেটাকে আমরা হাইড্রোনেফ্রোসিস বলি। এই হাইড্রোনেফ্রোসিস মানে হচ্ছে যে কিডনির একটা নির্দিষ্ট জায়গায় ফুলে যাওয়া বা ওখানে পানি জমে থাকা বা ইউরিন জমে থাকা। এই আস্তে আস্তে যখন এই পানির পরিমাণটা বাড়তে থাকে তখন কিডনির নর্মাল টিস্যুর উপর একটা প্রেশার পড়ে, আস্তে আস্তে দেখা যায় যে ওই দিকের কিডনিটা কার্যক্ষমতা হারিয়ে ফেলছে। তো হাইড্রোনেফ্রোসিসেরও ডিফারেন্ট কজ আছে, বিভিন্ন কজের যেতে হয়। আর এইগুলো হচ্ছে কনজেনিটাল অ্যানোমালিসের মধ্যে কমন। জেনেটিক ডিসঅর্ডার যেগুলো অ্যালপোর্ট সিনড্রোম বা পলিসিস্টিক কিডনি ডিজিজ, যেখানে কিডনি নর্মাল টিস্যু না থেকে বিভিন্ন রকম সিস্ট বা পানির থলি দ্বারা কিডনি টিস্যুটা রিপ্লেসড হয়ে যায়, এগুলো একটু আনকমন, কিন্তু এগুলো আমরা ডে টু ডে প্র্যাকটিসে মাঝে মাঝে পাই। Alright. So, ma'am definitely অনেক কিছু explain করছেন and we will definitely talk this topic in detail. But তার আগে রেডিও থেকে একটা ব্রেক নিয়ে আসতে চাচ্ছি. You're watching me on Radio Foorti's official Facebook page. This is Mezabeen and you're hearing us on Radio Foorti 88 FM. And I'll take a break. We're talking about diabetic and post-COVID kidney disease. I'll be back after a very short while. Told to Dr. Foorti. Keep listening to Radio Foorti 88 FM and of course to Foorti. Ma'am, definitely we were talking about various kind of kidney diseases we found in children. Sari kache abara ferot aschachi. We are currently live on Radio Foorti's official Facebook page as well. Sari kache je amar question ta thakbe je egulo je disease gulo hocche ba kidney diseases are there. Sorry, diabetic kidney diseases are there. So etar je prevention seta কিভাবে করা সম্ভব? প্রিভেনশনটা pretty simple. আপনি ডায়াবেটিক কন্ট্রোলটা খুব ভালো করতে হবে। এই জন্য প্রাথমিকভাবে ওনাদেরকে ডায়াবেটিক ডায়েট দেওয়া হয়। 3 মাস আপনি ডায়াবেটিক ডায়েটে রাখবেন। ডায়েটে রাখার পরেও যদি তার ডায়াবেটিক কন্ট্রোল না হয় তখন তাদেরকে ওরাল মেডিকেশন অ্যাড করা হয়। ওরাল মেডিকেশনে স্টেপ বাই স্টেপ বাড়াতে হয় এবং ওনাদেরকে লাইফস্টাইল চেঞ্জ করতে হয়, কার্বোহাইড্রেটগুলো কমাতে হয়, ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়াতে হয়। এরপরও যদি কন্ট্রোল না হয় দেন ইউ ক্যান গো ফর ইনসুলিন। ফার্স্ট স্টেপ যখন আপনি ব্লাড প্রেশার কন্ট্রোল করবেন, ব্লাড সুগার কন্ট্রোল করবেন, তারপরে একই সাথে আপনার ব্লাড প্রেশার কন্ট্রোলও খুব ভাইটাল। কারণ ডায়াবেটিক পেশেন্টদের অনেকেরই হাই ব্লাড প্রেশার থাকে। এই দুটো যদি আপনি খুব ভালো মতো কন্ট্রোল করতে পারেন তাহলে আপনি আশা করতে পারেন যে আপনি কিডনি ডিজিজটা প্রিভেন্ট করতে পারেন অথবা ডিলে করতে পারবেন। যেখানে তার প্রোগ্রেশন 10 বছরে হতো সেটা হয়তো আপনি 20 বছরে করতে পারবেন। দ্যাট ইজ অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এছাড়া কিছু মেডিকেশন আছে যারা অলরেডি প্রোটিনিউরিয়া যাদের হয়ে গেছে সেখানে অ্যান্টি প্রোটিনিউরিক মেডিকেশন অ্যাভেলেবল আছে। মানে ওই টাইমটার সময় প্রোটিন ইজ নট অ্যালাউড অর কার্বোহাইড্রেট ইজ নট অ্যালাউড এমন কিছু? কার্বোহাইড্রেটটা কমায় দিতে হয়, বাট প্রোটিন ইজ নট অ্যালাউড এমন না। তবে এটা একটা রেশিও আছে। বডি ওয়েট যত আছে তাকে আপনি টাইমস 1, দ্যাট মিনস আপনার বডি ওয়েট যদি 70 গ্রাম কেজি হয় দ্যাট মিনস আপনি রাউন্ড অ্যাবাউট 70 গ্রাম প্রোটিন নিতে পারেন। দ্যাট ইজ দ্য মিনিমাম রিকোয়ারমেন্ট। এই রিকোয়ারমেন্টটা ঠিক রাখা যেতে পারে। তবে যাদের খুব অ্যাডভান্স কিডনি ডিজিজ হয়ে যায় তখন সেই ক্ষেত্রে আমরা কিছুটা প্রোটিন রিডাকশন করি, এতে সিমটমগুলো ডিলে করে, কিন্তু ইট উইল নট অ্যাকচুয়ালি কজ any reduction in the progression. Right. স্যার এমনিতে ইফ ইউ কুড টেল মি যে কী মানে টাইপের খাবার খেলে, মানে অনেকের হয় না যে অ্যালার্জিক রিয়াকশনের মতো অনেক ট্রিগারিং জিনিসপত্র থাকে, সো এই ডিজিজটার বেলায় কীরকম কিছু আছে যে কোনো ফুড আইটেম এরকম ট্রিগার করে? ডায়াবেটিক পেশেন্টদের ওদের লিপিড অ্যাবনর্মালিটি হয়, এই জন্য আমরা তাদেরকে ফ্যাটি ফুডগুলো খেতে মানা করি, রেড মিট বেশি খেতে মানা করি, এবং যেসব বিশেষ করে রেড মিটে অনেক ফ্যাটের পোর্শন থাকে। এছাড়াও তাদেরকে সুগারি মিল্ক এবং সুগার কন্টেনিং ড্রিঙ্কস এগুলো আমরা অ্যাভয়েড করতে বলি। এছাড়া আপনার বিশেষ করে বাংলাদেশে উই আর হ্যাবিচুয়েটেড টু টেক রাইস। আমরা ব্রাউন রাইস অ্যাডভাইস করতে পারি, অথবা ask them to take bread instead of rice. আর যদি রাইস খাওয়ার যাদের অভ্যাস থাকে পরিমাণটা কমাই দিতে হবে, এবং তাদের অ্যাটলিস্ট ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা অনেক বাড়াতে হবে। ফিজিক্যাল অ্যাক্টিভিটি বলতে অ্যাটলিস্ট 1 hour ওয়াক পার ডে, সো টু বার্ন আউট অল দিস কার্বস, অ্যান্ড ইফ ইউ ক্যান ডু দ্যাট তাহলে আপনি ইউ ক্যান কিপ ইউর সুগার লেভেল টু এ গুড স্ট্যান্ডার্ড অ্যাচিভেবল লেভেল।
মানে পুরো ব্যাপারটা হচ্ছে যে অনেক সিস্টেমেটিক ভাবে মেইনটেইন না করলে দেয়ার উইল বি ট্রাবলস ইন ইউর হেলথ অ্যান্ড এভরিথিং। অলরাইট, সো স্যার আরেকটা নেক্সট যে কোয়েশ্চেনটা যে when a person is affected by this, এটার যে স্ক্রিনিং প্রসেস, এই যে বলছিলাম আমরা যে ব্যালেন্স ডায়েট থেকে শুরু করে আরও তো ডেফিনেটলি অনেকগুলো স্টেপ আছে, অনেকগুলো স্ক্রিনিং প্রসেস অ্যান্ড ফলো আপ ইস্যুস আছে যেগুলো একটা ডক্টর অথবা পেশেন্টের মধ্যে দেয়ার ইজ দিস রিলেশনশিপ দ্যাট দে হ্যাভ টু মেইনটেইন, অথবা প্রতিনিয়ত রেগুলার চেক আপ করতে হবে। সো কী কী বিষয় ওই ব্যাপারটা থাকে যদি বলতেন। পেশেন্টদের আমরা কয়েকটা জিনিস বাসায় রেগুলারলি চেক আপ করতে বলি। একটা হচ্ছে তাদের সুগার কন্ট্রোলটা দেখবে সিম্পল ওয়েতে, খালি পেটে সুগারটা যাতে 8 মিলিমোলের নিচে থাকে, আর ভরা পেটে যাতে এটা 10-এর নিচে থাকে। দ্যাট ইজ ভেরি সিম্পল টু ডু। তো ওনাদেরকে আমরা একটা চার্ট দিয়ে দিই, সেটা যে তারা ডেলি ওটা নোট করবে। তারা বাসায় যদি সুগার মেশিন দিয়ে সুগার চেক করে, ফাস্টিং অবস্থা দেখবে কত থাকে, সেটার একটা রিডিং আমাদেরকে দেখাবে। আর খাওয়ার 2 ঘন্টা পরে কতটুকু থাকে, এই রিডিংটা তারা চার্ট করে নিয়ে আসলে তখন আমরা বুঝতে পারবো তার সুগার কন্ট্রোলটা কীরকম। এছাড়া হিমোগ্লোবিন A1C একটা টুল আছে, যেটা ব্লাড টেস্ট দিয়ে আমরা করতে পারি। এটাতে আমরা অ্যাভারেজ 3 মাসের অ্যাভারেজ সুগারটা বুঝতে পারি। এটা আমাদের 7 অথবা 7-এর নিচে রাখতে হবে। যদি দেখা যায় তাদের 7-এর উপরে বেশিরভাগ রিডিংই থাকে, তখন সেই ক্ষেত্রে আমাদেরকে তাদের প্রথমে লাইফস্টাইল মডিফিকেশনটা অগমেন্ট করতে হবে। যদি লাইফস্টাইল মডিফিকেশনটা করেও কোনো লাভ হয় না, তখন সেক্ষেত্রে আমাদের ওষুধগুলো বাড়াতে হবে। ফার্স্ট অফ অল ওরাল মেডিকেশনগুলোকে আমরা বাড়াবার চেষ্টা করব। ফেল হলে সেই ক্ষেত্রে আমরা ইনসুলিন ব্যবহার করব। তবে অনেক ক্ষেত্রে দেখা যায় যেটাকে টাইপ 1 ডায়াবেটিস বলে, তাদের ওরাল মেডিকেশন কোনো কাজ করবে না, তাদেরকে ইনসুলিনের প্রথম দিকেই যেতে হবে, এবং সেই ক্ষেত্রে ওদের ইনসুলিনের ডোজটা টাইট্রেট করতে হবে। ডোজ বাড়ে এমনভাবে রাখতে হবে যাতে তার সুগার লেভেলটা অথবা অ্যাভারেজ সুগার লেভেলটা 7-এর নিচে থাকে। স্যার এমনিতে হচ্ছে যখন এরকম হয়ে যায় যে if there is a damage in the kidney or basically kidney failure or something like that, I'm not very expert in saying this, but transplant অথবা ডায়ালিসিস ইস্যুসগুলো একটা পেশেন্ট কী কী ফেস করে এবং কোন সময়টা গিয়ে মনে হয় যে একটা পেশেন্টের ডায়ালিসিস অথবা ট্রান্সপ্লান্ট প্রয়োজন? কিডনি ডিজিজের কতগুলো স্টেজ আছে। যেমন স্টেজ 1টা হচ্ছে তাদের ফাংশন নর্মাল আছে, কিন্তু তাদের ডায়াবেটিক কিডনি ডিজিজ যখন হয় তখন তাদের প্রোটিন এইরকম কিছু থাকে। স্টেজ 2তে তাদের ফাংশন 20% কমে যায়, স্টেজ 3তে 30%, তারপরে 50%, দেন এন্ড স্টেজ এটাকে বলি যখন তার ফাংশন 10-এর নিচে চলে যায়। আর ডায়ালিসিসটা জরুরি হয়ে পড়ে যখন এটা 5-এর নিচে চলে যায়। 5-এর নিচে সিমটম না থাকলেও আমরা ডায়ালিসিস অ্যাভয়েড করি। ডায়ালিসিস, ট্রান্সপ্লান্ট এবং পেরিটোনিয়াল ডায়ালিসিস 3টা অপশন আছে। এই 3টা অপশন একটু ইন্টারাপ্ট করছি, রেডিওতে চলে যাচ্ছি, আই এম ভেরি সরি টু ডু দ্যাট, বাট absolutely we are back on radio and yes স্যারের সাথে কথা বলছিলাম। ইনফ্যাক্ট আমি স্যারকে একটু পজও করে দিয়েছি সিন্স উই ওয়ার টকিং অন রেডি ফুডস অফিসিয়াল ফেসবুক পেজ, সেখানে আমরা লাইভ ছিলাম, বাট কারেন্টলি কিন্তু আমরা রেডিওতে চলে এসেছি। চলছে ডক্টর ফুর্তি, ব্রট টু ইউ বাই এভারকেয়ার হসপিটাল ঢাকা, যেখানে আপনি একই ছাদের নিচে বিশ্বমানের স্বাস্থ্যসেবা পেয়ে যাবেন বিদেশ যাওয়ার কোনো প্রবলেম ছাড়াই, অ্যান্ড দ্য ফার্স্ট অ্যান্ড অনলি JCI accredited as well. সো স্যারের সাথে যেটা নিয়ে কথা বলছিলাম যে ট্রান্সপ্ল্যান্ট অ্যান্ড ডায়ালাইসিস ইস্যু when it comes to any kidney disease or any kidney damage. So স্যার ওটা নিয়ে কথা বলছিলেন, স্যার প্লিজ কন্টিনিউ। ট্রান্সপ্লান্ট ডায়ালিসিস অথবা ডায়ালিসিস 2টা ফর্ম আছে, একটা পেরিটোনিয়াল ডায়ালিসিস আর একটা হেমোডায়ালিসিস। যেসব পেশেন্ট ইয়ঙ্গার পেশেন্ট বা ফিট পেশেন্ট তাদেরকে সবাইকে আমরা ট্রান্সপ্লান্টের অফার করব। এই ট্রান্সপ্লান্টের জন্য ফিটনেসের ব্যাপার আছে এবং অলসো ডোনার অ্যাভেলেবিলিটির ব্যাপার আছে। আর যারা ট্রান্সপ্লান্টের জন্য ফিট না অথবা যাদের অ্যাভেলেবল ডোনার নাই, সেই ক্ষেত্রে তারা পেরিটোনিয়াল ডায়ালিসিস অথবা হেমোডায়ালিসিসের দিকে চলে যেতে পারে। অলরাইট, স্যারের সাথে ডেফিনেটলি আরও আই উইল ডিসকাস মোর অ্যাবাউট দিস। ম্যামের কাছে চলে যাচ্ছি। আমার সাথে কিন্তু ডক্টর সাবিনা সুলতানা ম্যাম আছেন, শি ইজ আ সিনিয়র কনসালটেন্ট অ্যান্ড কোঅর্ডিনেটর অ্যাট পেডিয়াট্রিক্স অ্যাট এভারকেয়ার হসপিটালস ঢাকা। সো ম্যামের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে যে সিন্স এখানেও কিন্তু আমরা কিডনি রিলেটেডই কথা বলছি, অ্যান্ড আপনার সাথে মেইনলি কথা বলছি হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে কী কী হতে পারে, কী কী প্রবলেমস ফেস করে বাচ্চারা। সো সেখান থেকে যে কোয়েশ্চেনটা সেটা হচ্ছে কীভাবে এই বাচ্চাদের যখন মানে বাই বার্থ মানে you said a term and আমি ডেফিনেটলি এটা মুখস্থ করতে পারিনি, বাট বাচ্চাদের বাই বর্ন যে ডিজিজটা থাকে কিডনিতে সেটা নির্ণয় করার কি কি ওয়ে আছে অ্যান্ড কি কি টেস্ট আমাদের কান্ট্রিতে অ্যাভেলেবল আছে যদি বলতাম। ওকে, দ্যাট মিনস তুমি বলছো যে কনজেনিটাল অ্যানোমালিস অফ কিডনি অ্যান্ড ইউরিনারি ট্র্যাক্ট। তো
তো আমাদের এখন যেহেতু আলট্রাসোনোগ্রাম অ্যাভেলেবল এবং এটা সব জায়গায় মোটামুটি অ্যাভেলেবল, ইভেন এটা প্রিনাটাল ডায়াগনোসিসও সম্ভব, যেহেতু আলট্রাসোনোগ্রাম এখন প্রেগনেন্ট মাদারদের রেগুলার একটা টুল টু আইডেন্টিফাই এনি কনজেনিটাল অ্যানোমালিস অফ দি বেবি। সো বেবি যখন মার পেটে থাকে তখন কিন্তু আমরা আলট্রাসোনোগ্রাম করে সেকেন্ড ট্রাইমাস্টার বা থার্ড ট্রাইমাস্টার, ইভেন সামটাইমস ফার্স্ট ট্রাইমাস্টার আলট্রাসোনোগ্রাম করেও কিন্তু কিছুটা অ্যাবনর্মালিটি কিডনির যদি থাকে সেটা ফিটাস থাকতেই হচ্ছে ওটা, হ্যাঁ ফিটাস থাকতেই কিন্তু আমরা কিছুটা আইডেন্টিফাই করতে পারি। আচ্ছা, তো যখন অ্যান্টিনেটাল ডায়াগনোসিস হয়ে গেল, মানে জন্মের আগেই ডায়াগনোসিস হয়ে গেল, তখন তো আমরা ওয়েট করতে থাকি যে বেবি যখন জন্মগ্রহণ করবে তারপরে তার কি ধরনের সাপোর্ট লাগবে, হ্যাঁ কোথায় ডেলিভারি হবে, ইমিডিয়েট কোনো সাপোর্ট লাগবে কিনা, হ্যাঁ তার কোনো স্পেশাল এনআইসিইউ বা নিউনেটাল কেয়ার ইউনিটের অ্যাডমিশন লাগবে কিনা, এই জিনিসগুলো কিন্তু আমরা ডেলিভারির আগেই আইডেন্টিফাই করি এবং প্যারেন্টের সাথে ডিসকাস করে ফেলি। তো কোনো কারণে যদি মিস হয়ে যায়, তো জন্মের পরে যে বেবিগুলো বিভিন্ন রকম সমস্যা নিয়ে প্রেজেন্ট করতে পারে, বা অনেক সময় ইনসিডেন্টাল ডায়াগনোসিসও হয় যে কোনো কারণে বেবির পেটে ব্যথা হলো বা অন্য কোনো কারণে আমরা আলট্রাসোনোগ্রাম করতে দিলাম, তখন দেখা যাচ্ছে যে বেবির কিডনিতে তো এই সমস্যাটা, বা কিডনিটা হয়তো ঠিক জায়গা মতো নাই, বা কিডনিটা ছোট, বা কিডনিতে কোনো সিস্ট আছে, বা ইউরিনারি ব্লাডার যেখানে পেশাব অনেকটা জমে থাকার কথা না সেখানে অনেক পেশাব জমে আছে, হ্যাঁ এরকম কিন্তু হতে পারে। বা হাইড্রোনেফ্রোসিস যেটা আমরা বলি যে কিডনিতে পানি জমা, সেটাও আমরা অনেক সময় কিন্তু কোনো কারণে যদি আলট্রাসোনোগ্রাম করা হয় সেক্ষেত্রে কিন্তু আলটিমেটলি ডায়াগনোসিস হয়ে যায়। যখন এই ডেফিনিট কিছু ডায়াগনোসিসে আমরা পৌঁছাই তখন পরবর্তী স্টেপে আমাদের যেতে হয় যে বন্ধটা কোথায়, যেখানে মানে ব্লকটা কোথায় সেটা নির্ণয় করার জন্য কিছু টেস্ট আমাদের আছে, হ্যাঁ ডিটিপি স্ক্যান আমরা বলি, হ্যাঁ অথবা যদি এরকম হয় যে কিডনির বারবার ইনফেকশন হচ্ছে, ইউরিনে ইনফেকশন হচ্ছে, তখন কিছু টেস্টে আমাদের যেতে হয় যে ডিএমএসি স্ক্যান, হ্যাঁ এগুলো হচ্ছে কমন কিছু ইনভেস্টিগেশন যেগুলো আমরা পরবর্তী সময়ে কিডনির ঠিক ডেফিনিটিভ ব্লক বা কোনো স্কার আছে কিনা আইডেন্টিফাই করার জন্য ব্যবহার করি। অথবা বেবি কোনো কারণে যদি কমপ্লেইন করা শুরু করে, একটু বড় হয়ে গেল, যে বেবি ঠিক মতো ইউরিন করছে না, ওর ইউরিন ফ্লোটা যেরকম হওয়ার কথা ছিল সেরকম হচ্ছে না, খুব গ্রোথটা খুব ভালো হচ্ছে না, খুব ভালোভাবে খাওয়া দাওয়া করছে না, বা ঘন ঘন বমি হচ্ছে, বা বারবার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হচ্ছে। ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন কিন্তু এই জন্য ইম্পর্টেন্ট, বিশেষ করে ছেলে বেবিদের ক্ষেত্রে, যে এটা ইন্ডিকেট করে দ্যার ইজ সামথিং রং অ্যাবাউট দ্য ইউরিনারি ট্র্যাক্ট। যদি বারবার হতে থাকে তখন কিন্তু মানে ফিজিশিয়ানরা কনসার্ন হয়ে যায় যে ওর কোথাও কোনো সমস্যা হচ্ছে কিনা। তো এই সিমটমগুলো নিয়ে সাধারণত যদি কনজেনিটাল কোনো অ্যানোমেলিস থাকে তাহলে বেবি প্রেজেন্ট করতে পারে। আর ফার্স্ট স্ক্রিনিং টুল হচ্ছে আলট্রাসোনোগ্রাম। এটার উপরে ভিত্তি করে যে নেক্সট তার কি ইনভেস্টিগেশন লাগবে সেটা আমরা সাধারণত প্ল্যান করি। ওকে ম্যাম, সিন্স আমরা যে কথাই বলছি, সো চিকিৎসার বেলায় এই মানে আমাদের কান্ট্রিতে কী কী ট্রিটমেন্ট অ্যাভেলেবল আছে রাইট নাও, অথবা আপনারা কী কী ধরনের প্রসেস দিয়ে যান ওয়েন ইউ আর ট্রিটিং সাচ কন্ডিশন? কনজেনিটাল অ্যানোমালিস বেশিরভাগ ক্ষেত্রে এগুলো ট্রিটেবল, বিশেষ করে পোস্টেরিয়র বাল্ব, হ্যাঁ যেটা একটা কমন ট্রিটেবল কজ এবং কমন কজ অফ ক্রনিক কিডনি ডিজিজ, মানে কিডনি নষ্ট হয়ে যাওয়ার একটা প্রধান কনজেনিটাল কারণ হচ্ছে পোস্টেরিয়র বাল্ব বা অবস্ট্রাকটিভ ইউরোপ্যাথি মেডিকেল টার্মে যদি আমি বলি, এটা কমন। তো এটা টোটালি একটা ট্রিটেবল কন্ডিশন, কারণ হচ্ছে যে সেখানে যে বাল্বটা থাকে এটা কিন্তু রিমুভ করা যায়, হ্যাঁ। তো সুতরাং যখন ডায়াগনোসিস হবে তখন ইউরোলজিস্ট সাধারণত এই অপারেশনটা ছোটো একটা অপারেশন করে, এবং অপারেশন যদি সময় মতো করা হয় এটা টোটালি একটা মানে কিউরেবল কন্ডিশন হয়ে যায় এবং কিডনির উপরে আর ভবিষ্যতে খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনাটা অনেক কমে যায়। কিডনিতে কোথাও যদি কোনো ব্লক থাকে সেটাও বিভিন্ন রকম স্টেন্ট করা হয়, করে সেই রাস্তাটা ক্লিয়ার করা হয়। আর অন্য জন্মগত যে সমস্যাগুলো, যে অনেক সময় দেখা যায় যে ডাবল ইউরেটার থাকতে পারে, হ্যাঁ সেগুলো কিছু কিছু ক্ষেত্রে অপারেবল, কিছু কিছু ক্ষেত্রে আমাদের সাধারণত ফলো আপে রাখি যে ওর ভবিষ্যতে কিডনি ফাংশনটা ডিটেরিয়েট করছে না কীরকম আছে, কোনো কমপ্লিকেশন হচ্ছে কি না। তো সব ধরনের চিকিৎসাই আসলে আছে, মেইনলি হচ্ছে যে আইডেন্টিফাই করা, আর্লি ডিটেকশন করা এবং কিডনি ফাংশনটা যাতে ডিটেরিয়েট না করে সেটার জন্য যে স্টেপগুলো নিতে হয় সেগুলো সময় মতো নেওয়া। এটাই হচ্ছে কনজেনিটাল কিডনি ডিজিজের
ক্ষেত্রে হচ্ছে ইম্পর্টেন্ট। অলরাইট ম্যাম, কি ধরনের কমন আপনি দেখে থাকেন এটার মধ্যে? মানে অনেক টাইপই তো আছে, অনেকগুলো টাইপ নিয়ে কিন্তু কথা বলেছেন, সো কি টাইপ? আমার মনে হয় হ্যাঁ, আমরা জন্মগত ত্রুটি মনে হয় আমরা আলাপ আলোচনা করে ফেলেছি। কমন কিডনি ডিজিজ বাচ্চাদের ক্ষেত্রে অন্য যে জিনিসগুলো, প্রথমে আমি বলবো যে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা প্রস্রাব ইনফেকশন কমনলি যেটা আমরা বলি, সেটা একটা খুব ইম্পর্টেন্ট ইস্যু। আর সেকেন্ড হচ্ছে নেফ্রোটিক সিনড্রোম, এটাও একটা কমন বাচ্চাদের কিডনি ডিজিজ যদি আমি বলি, এটাও কমন কিডনি ডিজিজ। এরপরে আমরা গ্লোমেরোনেফ্রাইটিস, কিডনির প্রদাহ যেটা, সেটা বিভিন্ন রকম প্রদাহ, ইনফেকশন রিলেটেড, ইনফেকশনের বাইরে বিভিন্ন ভাস্কুলাইটিস বা অন্য কিছু দিয়েও এরকম প্রদাহ হতে পারে। আর অন্য যে জিনিসগুলো হচ্ছে যে আমরা ইভেন কিডনি ফেলিওরও বাচ্চাদেরও কিন্তু হয়, সেটা হঠাৎ করে কিডনি ফেলিওর বা যেটাকে আমরা একাই বলি, বা সিকেডি, ধীরে ধীরে কিডনি মানে ফেল করা সেরকম, এবং ব্লাডার রিলেটেড বিভিন্ন রকম ইউরিনারি কমপ্লেইন, হ্যাঁ, এগুলো মোটামুটি কমন বেবিদের ক্ষেত্রে। অলরাইট, definitely we will talk more about this. আপাতত রেডিও থেকে একটা ব্রেক নিচ্ছি। You're watching us on Radio Foorti's official Facebook page, and this is Mezabeen, চলছে Dr. Foorti, brought to you by Evercare Hospital Dhaka on Radio Foorti 88 FM. And since আজকে World Kidney Day, so on this day we are going to talk about various kidney issues and diabetes issues that are caused among adults and children. So I think আমরা মোটামুটি পুরো টপিকটা কিন্তু কভার করার চেষ্টা করব, অ্যান্ড আপনাদের যদি কোনো প্রকারের কোয়েশ্চেন থাকে অ্যাবাউট দিস, ইউ ক্যান জাস্ট কমেন্ট অন আওয়ার ফেসবুক লাইভ, অ্যান্ড অফকোর্স ইউ ক্যান ইনবক্স আস অ্যাজ ওয়েল, অ্যান্ড ডেফিনেটলি আমাদের ডক্টরসরা আপনাদেরকে হেল্প করার ট্রাই করবে। সো ইটস আ ব্রেক অন রেডিও রাইট নাও, বাট উই উইল বি অন Radio Foorti's official Facebook page, and definitely we will be back in a very short while. Till then, keep listening to Radio Foorti 88 FM and do Foorti. ম্যাম, সিন্স কথা বলছিলাম কিন্তু ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন অথবা ইউটিআই যেটা বলি আমরা, সো বাচ্চাদের মধ্যে এটা কতটা কমন, অ্যান্ড কি কারণে বাচ্চাদের এরকম ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হতে পারে? আচ্ছা, বাচ্চাদের মধ্যে এটা কমন। আমি যদি খুব আর্লি এজ থেকে শুরু করি, নিউনেটাল এজ, দ্যাট মিনস বার্থ টু 28 days অফ এজ, সেখানে কিন্তু ইউরিন ট্র্যাক্ট ইনফেকশন হতে পারে। এই সময়ে কারণগুলো মেইনলি হচ্ছে কনজেনিটাল ইস্যুগুলো, কনজেনিটাল যেটা আমরা অ্যানোমেলিস বলছি। এই সময়টা সাধারণত সেই অ্যানোমেলিসগুলো থাকলে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনটা প্রেজেন্ট করতে পারে, অথবা সিস্টেমিক কোনো ইনফেকশনের, যে রক্তে কোনো ইনফেকশন হয়েছে তার পার্ট হিসেবেও এটা হতে পারে। এরপরে যদি আমরা বলি যে ইনফ্যান্ট, হ্যাঁ, 1 বছরের নিচে বাচ্চাদের, এই এজ গ্রুপে কিন্তু সাধারণত দেখা যায় যে মেল বেবিদের বেশি একটু ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হচ্ছে, ফিমেল বেবিদের একটু কম হচ্ছে। এরপরে এখানে যদি আমি বলি যে 1 বছরের উপরে বেবিদের ইনফেকশন, সেখানে কিন্তু আবার দেখা যাচ্ছে যে ফিমেল বেবিদের ইনফেকশন বেশি হচ্ছে। কারণগুলোর মধ্যে প্রথমে যদি আমরা যেগুলো ট্রিটেবল কজ সেগুলো যদি চিন্তা করি, কনজেনিটাল অ্যানোমেলিস অফ কিডনি অ্যান্ড ইউরিনারি ট্র্যাক্ট আমাদের ইম্পর্টেন্ট একটা ইস্যু। এরপরে যেগুলো সাধারণ কারণ, একটা হচ্ছে কনস্টিপেশন, হ্যাঁ, কোনো বেবির যদি কনস্টিপেশন থাকে তাকে দেখা যায় যে সে বারবার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হচ্ছে। আচ্ছা, ইভেন হেলমেন্থিয়াসিস বাচ্চাদেরকে তো কমন, এবং হেলমেন্থিয়াসিস হলেও কিন্তু ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হচ্ছে। অনেক বেবি অনেক সময় দেখা যায় যে ইউরিন হোল্ড করে থাকে, হ্যাঁ, স্কুলে পেশাব করছে না, বা স্কুলে ঠিক প্রপার এনভায়রনমেন্ট বা টয়লেট পাচ্ছে না, সে কারণে ইউরিন হোল্ড করে থাকে। In fact, ma'am, I was telling you, Jay, I faced this similar issue. So I was in school when this UTI happened to me. Basically, chilo je teacherra weren't allowing us to go to the washroom if we needed to. They were so strict je ei hour na ekhon washroom e jaoya jabe na, erokom korte korte erokom hoy je allow na korte korte erokom hoyeche je I ended up, I was in KG1 probably, and ওই টাইমে I suffered a lot. এই জন্যই when this topic came, and আপনার সাথে কথা বলছিলাম অফ এয়ারে যে I have faced this, প্রচণ্ড কিন্তু কষ্ট হয় বাচ্চাদের, প্রচণ্ড পেইন হয়, প্রচণ্ড বার্নিং হয়, অ্যান্ড দিস ইজ অ্যাকচুয়ালি ভেরি কনসার্নিং। অ্যাটলিস্ট টিচার্সদের একটু কেয়ারফুল থাকা উচিত। অ্যাওয়ারনেস অবশ্যই, টিচারদের তো অ্যাওয়ারনেস হওয়ারই কথা, কারণ আমরা কিন্তু এনকারেজ করি যে পর্যাপ্ত লিকুইড খাওয়ার জন্য এবং ঘন ঘন টয়লেট করার জন্য,
তো টিচাররা যদি অ্যালাউ না করে এটা তো আসলে Definitely. And ওটার পর থেকে তো I am always concerned that I have to drink water. I have to go to the washroom on time. And it was very traumatic as a kid to go through that situation. সেই জন্য বাচ্চাদের বেলায় কিন্তু বড়দের থেকে আরো অনেক বেশি পেইনফুল হয়, বেসিক্যালি ওরা বলতেই পারে না কি হচ্ছে মোস্টলি। অ্যান্ড ম্যাম আরেকটা নেক্সট যে কোয়েশ্চেনটা যেতে চাচ্ছি সেটা হচ্ছে যে মা বাবারা কিভাবে বুঝবেন যে দেয়ার চাইল্ড ইজ গোয়িং থ্রু ইউটিআই? ওকে, খুব ছোট বেবি যদি হয়, যে বেবিগুলো নিজের কথা মানে সমস্যাটা মুখে বলতে পারছে না, সাধারণত কমন সিমটম যেটা হচ্ছে যে এক্সেসিভ ক্রাইং, পেশাব করার সময় কান্নাকাটি করছে, বা জ্বর হচ্ছে, ফিভার একটা কমন কমপ্লেন বয়স যখন অল্প থাকে বেবির, অ্যানোরেক্সিক মানে বাচ্চা একদমই খাচ্ছে না, বমি হচ্ছে। অন্য অন্য অসুখের যে সিমটম আসলে খুব কম এজে ইউটিআইটা ঠিক আলাদাভাবে মানে আইডেন্টিফাই করা হয়। সে কারণে আমরা বলি যে কোনো কারণে যদি ইনফ্যান্সিতে মানে 1 বছরের নিচে যদি কোনো বেবির জ্বর হয় তার ইউরিনটা অবশ্যই চেক করা উচিত। আচ্ছা, পরবর্তী সময় যখন বাচ্চাগুলো একটু বড় হয় তখন কিন্তু ওরা মানে বলতে পারে, তখন বিশেষ করে বার্নিং হয়, খুব অল্পতেই অল্প অল্প বারে বারে পেশাব করছে। যে বেবিটা ড্রাই ছিল, বিছানায় পেশাব করতো না কখনো, সে হঠাৎ করে বিছানায় পেশাব করে দিল। একটু লোয়ার অ্যাবডোমেনে বা নিচের পেটে ব্যথা করছে। আর যদি মনে হয় যে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন আস্তে আস্তে স্প্রেড করছে, কিডনি ইনভলভমেন্ট হচ্ছে, তখন কিন্তু ব্যাক পেইন, আমরা যেটা কিডনি এরিয়াতে বলি, সেই এরিয়াতে পেইন হচ্ছে। অনেক সময় দেখা যাচ্ছে যে ইউরিনটা একটু ক্লাউডি হচ্ছে বা একটু স্মেল হচ্ছে, সঙ্গে অ্যানোরেক্সিয়া, নশিয়া, এই যে সিমটমগুলো থাকবেই। এবং ইউরিন যখন টেস্ট করবো আমরা তখন দেখবো যে ইউরিন ইনফেকশনের যে সিমটমগুলো মানে সাইনগুলো আমরা দেখি সেইগুলো পাওয়া যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ ম্যাম। এখন একটু আবার স্যারের কাছে চলে আসতে চাই। সিন্স উই আর টকিং অ্যাবাউট কিডনি অ্যান্ড ইউরিন ইস্যুস, কোভিডের এই সময়টাতে, করোনা ভাইরাস এই সময়টাতে কিন্তু মানে পিপল হ্যাভ ফেস যে শুধু কোভিডের সাথে কিন্তু আরও 101টা হেলথ ডিজিজ অ্যাড আপ হয়ে যাচ্ছে, বিকজ দ্য এন্টায়ার সিস্টেম ইজ ব্রেকিং ডাউন সামহাউ। সো আমি জানতে চাইছি যে পোস্ট কোভিড কিডনি রিলেটেড কোনো সমস্যা কি কারো হয়েছে এখন পর্যন্ত, বা কি কি কেস আপনি ফেস করেছেন? এই ডাটাগুলি চায়না থেকে আসছে। প্রথমত যখন কোভিড হয় তখন ওরা পাইছিল 30% পেশেন্টের প্রোটিনিউরিয়া হয় এবং 50%-এর হেমাচুরিয়া হয়। আচ্ছা। এবং যারা আইসিইউতে থাকে তাদের 50%-এর ডায়ালিসিস লাগে। সিমিলার ফাইন্ডিংস আর দেয়ার ইন ইউকে অ্যান্ড ইউএস। আমাদের এইখানেও আমাদের আইসিইউতে যেসব পেশেন্ট ভর্তি হয় যাদের কোভিড নিয়ে ভর্তি হয় তাদের অনেকেরই ডায়ালিসিস দরকার পড়ে এবং অনেকেই পরবর্তী সময় ডায়ালিসিস ডিপেন্ডেন্ট হয়ে থাকে। আচ্ছা। যখন ভর্তি হয় অনেকেই রেনাল ইম্পেয়ারমেন্ট নিয়ে আসে যাদের আগে কিডনি ফাংশন নর্মাল ছিল। কোভিডের ভাইরাসের রিসেপ্টর কিডনিতে পাওয়া গেছে এবং কোভিড একটা থিওরি, they made a theory that probably the virus grows in the kidney and then destroy the cells. That's why we get all these things. এবং কোভিডের আরেকটা ভাইরাস যেটা ছিল মার্স-কভ, যেটা মিডল ইস্টে হয়, এটা হলো মিডল ইস্ট করোনা ভাইরাস। ওটা অ্যাকচুয়ালি গ্রোই করে কিডনিতে। Okay. So এই জন্য it is very likely the COVID virus will cause some renal impairment. এছাড়াও কোভিড একটা সাইটোকাইন স্টর্ম করে একটা, ওই সাইটোকাইন স্টর্মে যে সাইটোকাইনগুলো বডি তৈরি করে সেগুলো কিডনিতে ইনফ্লামেশন করে। আচ্ছা। এবং এটা লং টার্ম ইম্প্যাক্ট এখনও আমরা বলতে পারবো না, কারণ যেহেতু এটা একটা নতুন ডিজিজ, অনলি উই নো দিস ডিজিজ ফর লাস্ট 2 years, কিন্তু এটার লং টার্ম ইম্প্যাক্ট হয়তো আমরা আরও 5-7 বছর পরে দেখবো, যখন এই পেশেন্টগুলো যাদের রেনাল ইম্পেয়ারমেন্ট হয়েছিল পরবর্তী সময় হাউ দে বিহেভ রিগার্ডিং দেয়ার কিডনি হেলথ, এটা আমরা পরে জানতে পারবো। তবে এখন আমরা এবং কোভিডের জন্য যেসব ওষুধও ইউজ করা হয় অনেকগুলো কিন্তু নেফ্রোটক্সিক, নিজেরাই কিডনি ড্যামেজ করে। So that's why we are in a dilemma how to treat it and what will be the effect of treatment and what will be the effect of COVID itself. স্যার, ধরেন যার অলরেডি মানে কিডনিতে প্রবলেম আছে, দ্যাট পারসন ইজ গেটিং এফেক্টেড বাই কোভিড, তাদের বেলায় কি এরকম হয়েছে যে দ্য ড্যামেজ ইজ ইভেন মোর ওর অনেক ক্রিটিক্যাল কন্ডিশনে চলে গেছে? যাদের অলরেডি রেনাল ইম্পেয়ারমেন্ট আছে তারা যখন কোভিড নিয়ে আসে তাদের কিন্তু কমপ্লিকেশন রেটস আর হায়ার দেন নর্মাল পপুলেশন এবং তাদের ভেন্টিলেশনে যাওয়ার চান্সেস আর অনেক বেশি। বিশেষ করে যেসব কিডনি ট্রান্সপ্লান্ট পেশেন্ট আছে তাদের যখন কোভিড হয় তাদের ডেথ রেট ইজ হায়ার এবং তাদের কমপ্লিকেশন রেট, হসপিটাল অ্যাডমিশন রেট ইজ লট হায়ার
the than normal normal population. patients. আর এমনিতে হচ্ছে since we are talking about diabetes as well, তো ওই ব্যাপারটা থেকে এফেক্ট করে যে যাদের অলরেডি যাদের ডায়াবেটিস ডায়াবেটিস আছে প্লাস কোভিড, তাদের একটা প্রবলেম হচ্ছে কোভিডে আমরা স্টেরয়েড ইউজ করি, and since they are already diabetic, so তাদের ডায়াবেটিক কন্ট্রোল উইল বি লিটল বিট ডিফিকাল্ট উইথ কোভিড। এছাড়া কোভিডের সময় লাং ইনফেকশন, সেকেন্ডারি লাং ইনফেকশন হয়, ফাঙ্গাল লাং ইনফেকশন হয়। These are also quite a little bit more common in diabetic patients than non-diabetics. Okay, so basically COVID can affect very harshly on the kidney if a person is going through it. And AJ, since you were talking about it, যে হচ্ছে যে পেশেন্টগুলোর কিডনিতে প্রবলেম হতে পারে সেটা এখন পর্যন্ত অ্যাকচুয়ালি উই ডোন্ট নো যে কতটা এফেক্ট করেছে, ইট মাইট টেক টাইম। সো হাউ ডু ইউ ফলো আপ এই এন্টায়ার সিচুয়েশনটা আফটার আ পেশেন্ট ইজ কোভিড নেগেটিভ? আমরা যেটা করি, তাদেরকে 6 সপ্তাহ পরে যখন তারা হসপিটাল থেকে চলে যায়, বেশিরভাগ কোভিড পেশেন্ট কিন্তু হসপিটালে আসে না। যারা হসপিটালে আসে, দিস ইজ এ স্মল পার্সেন্টেজ। এবং যারা আসে এদের মধ্যে যাদের আমরা 6 সপ্তাহ পরে তাদেরকে আমরা ডাকি, সেখানে আমরা তাদের একটা চেস্ট এক্সরে করি এবং তাদের আমরা ক্রিয়েটিনিন এবং লিভার ফাংশনটা দেখি। কারণ অনেক কোভিড মেডিকেশন যেগুলো ইউজ করা হয়, দে ক্যান অলসো কজ লিভার ইম্পেয়ারমেন্ট। এই কারণে আমরা এই টেস্টগুলো করে দেখি। এই ফলো আপের সময় আমরা অনেককেই পাইছি যাদের ক্রিয়েটিনিন বেড়ে আছে, আগে নর্মাল ছিল। So that also raises the concern that COVID may cause renal impairment, and they may actually cause lasting impairment as well. That's really very alarming basically, because আমরা এখনো কিন্তু জানি না যে কোভিডের ইম্প্যাক্ট আসলে কোথায় গিয়ে ঠেকছে। অ্যান্ড আই হ্যাভ সিন, আই মাইসেলফ হ্যাভ সাফার্ড ইট ফর 2 times। আমি এমন হেলথ কমপ্লিকেশনস দেখছি যেটা অ্যাকচুয়ালি আগে কখনো ছিলও না। ইট স্টার্টেড টু বিল্ড আপ অন মি। সো দিস ইজ সামথিং people are actually very concerned about. We will talk more. আমরা এখন একটু রেডিওতেই চলে যাচ্ছি to talk about the entire topic a little bit more. Absolutely, this is Radio Foorti 88 FM. চলছে Dr. Foorti, brought to you by Evercare Hospital Dhaka. আমার সাথে দুইজন respective doctors আছেন. We are talking about very serious issues like diabetic kidney diseases or kidney diseases in children. And আপনাদের যদি কোনো প্রকারের প্রশ্ন থেকে থাকে, definitely you just can comment on our Radio Foorti's official Facebook page, because we are actually live there, and as at the same time we are on air on 88 FM. So স্যারের সাথে এতক্ষণ অনেক কথা বলছিলাম regarding post COVID kidney disease and follow up. স্যারের সাথে ডেফিনেটলি এটার ব্যাপারে আরও কথা বলবো, বাট আবার ম্যামের কাছে ফেরত যেতে চাচ্ছি। ম্যামের কাছে আমার যে কোয়েশ্চেনটা সেটা হচ্ছে যে একটা বাচ্চার যখন ইউটিআই হয়, উই ওয়ার টকিং অ্যাবাউট ইউটিআই ইন চিলড্রেন। সো এইটার ট্রিটমেন্ট অনেকেই বলে না, মানে ছোটোবেলা থেকে আমি নিজেই শুনে এসেছি, পানি খাও ঠিক হয়ে যাবে, বা পানি খেলেই ঠিক হয়ে যাবে, ও তো পানি খানে। ইভেন ওয়েন আই হ্যাড নর্মাল ইস্যুস, মানে ওই ইনসিডেন্টের পরে যদি নর্মাল ইস্যুসও হতো, আই ইউজ টু গেট দ্য ট্রিটমেন্ট লাইক পানি খাওয়া ঠিক হয়ে যাবে অ্যান্ড এভরিথিং। সো এই যে এটার ট্রিটমেন্টটা, ইটস ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড কেন ইম্পর্টেন্ট, অথবা কী কী কারণে হচ্ছে এটা হেলাফেলা করলে প্রবলেম ক্রিয়েট হতে পারে, একটু লেট মি নো। ইউটিআই বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে, শিশুদের ক্ষেত্রে ইউটিআইটা খুব ইম্পর্টেন্ট। সেটা একটা ইস্যু নিয়ে আমরা তখন কথা বললাম যে ইউটিআই মে বি এ সিগনাল দ্যাট সামথিং রং ইন আওয়ার ইউরিনারি ট্র্যাক্ট। সো যখন আমার বেবির ইউটিআই হচ্ছে, যেহেতু আমরা জানি যে বেবিদের ক্ষেত্রে আপ টু 2 years পর্যন্ত কিডনি একটু গ্রোয়িং স্টেজে থাকে। তো এই গ্রোয়িং কিডনিতে যখন বারবার ইনফেকশন হবে, তখন কিন্তু কিছু সমস্যা হতে পারে, একটা পার্মানেন্ট স্কার হয়ে যেতে পারে, বা এই যদি এটা ঘন ঘন ইউরিন ইনফেকশন হয়, সেই সাথে যদি কোনো কনজেনিটাল অ্যানোমালিস থাকে, বিশেষ করে যেটাকে আমরা ভার বলি বা ভেসিকুইট্রাল রিফ্লাক্স, যেটা পরবর্তী সময়ে রিফ্লাক্স নেপ্রোপ্যাথি করে কিডনির একটা পার্মানেন্ট ক্ষতি করে ফেলতে পারে বা সিকিডি ডেভেলপ করতে পারে। সে কারণে প্রম্পট ডায়াগনোসিস, প্রম্পট স্টার্টিং অফ মেডিকেশন দ্যাট ইজ অ্যান্টিবায়োটিক খুব দ্রুত শুরু করা, এবং প্রপার ফলো আপ করা, এবং কোনো রিস্ক ফ্যাক্টর যদি থাকে যে এই কারণে ওর বারবার ইউটিআই হচ্ছে বেবির, সেগুলো আইডেন্টিফাই করা কিন্তু আমাদের খুব জরুরি। এবং সেই সাথে একটা প্রপার ফলো আপেও কিন্তু আমাদের থাকতে হবে। ঠিক এই কারণগুলোর জন্যই বেবিদের ক্ষেত্রে ইউরিন ট্র্যাক্ট ইনফেকশন
একটা ইম্পর্টেন্ট ইস্যু। ইনফ্যাক্ট ম্যাম এই কি ধরনের চিকিৎসা এই ব্যাপারটা আছে, ইফ ইউ কুড সে, মানে একদম সিরিয়াস ইনফেকশন আসলে এটা তো যে মানে জীবাণু দিয়ে হয়, আচ্ছা, মাইক্রোবস দিয়ে হয়। সুতরাং আমরা যখন কালচার করি তখন কিন্তু আমরা জানতে পারি যে এই জীবাণুটা দিয়ে ওর ইউরিনটাক ইনফেকশন হয়েছে এবং এটা এই ওষুধে কার্যকর। সুতরাং অ্যান্টিবায়োটিক হচ্ছে মেইন পিলার অফ ট্রিটমেন্ট অফ ইউটিআই, তার সাথে কিছু সাপোর্টিভ ট্রিটমেন্ট। তুমি যেটা বললা যে পানি খেতে হবে, হ্যাঁ পানি আমরা কেন বেশি খেতে বলি, বিশেষ করে ইউরিনটাক ইনফেকশনের সময়, কারণ আমাদের যে মাইক্রোবসগুলো কিন্তু আমাদের ইউরিনারি ট্র্যাক্টে রয়ে যাচ্ছে। তো যখন বেবি বারবার ইউরিন করবে কিছুটা ওয়াশড আউট হয়ে যাবে। হ্যাঁ, সো বেশি করে পানি খাওয়া বা রিহাইড্রেটেড থাকা, হ্যাঁ ডিহাইড্রেশন যাতে না হয়, হ্যাঁ সাপোর্টিভ কোনো সমস্যা থাকলে যেমন জ্বর থাকলে জ্বরের চিকিৎসা বা প্যারাসিটামল খাওয়ানো, হ্যাঁ সেই সাথে আমার একটা স্ক্রিনিং টেস্ট, হ্যাঁ যদি আমার মনে হয় যে আমার বারবার হচ্ছে তাহলে একটা আলট্রাসোনোগ্রাম করে নেওয়া যে কোনো জন্মগত ত্রুটি আছে কিনা, বা পেশাবের থলিতে আমার পেশাব জমে থাকে কিনা, বা সঙ্গে আমার কনস্টিপেশন আছে কিনা, হ্যাঁ আমার কৃমি আছে কিনা, এই জিনিসগুলো খেয়াল করা এবং এগুলো ট্রিটমেন্ট করা। ম্যাম এরকম কখনো হয়েছে যে মেডিসিনাল ট্রিটমেন্ট ছাড়াও অন্য কোনো আদার ওয়েতে দেয়ার ওয়ার ট্রিটমেন্টস, মানে অলওয়েজ কি মেডিসিন দিয়ে কিওর হয়ে যাচ্ছে, অর আর দেয়ার এনি সার্জিক্যাল মেথড অন ফিক্সিং দিস? ইউটিআই যখন তোমার রিলেটেড থাকবে আদার কনজেনিটাল অ্যানোমালিস, হ্যাঁ যেমন যেটা বললাম যে পোস্টেরিয়র বাল্ব বা কোনো হাইড্রোনেফ্রোসিস অথবা ভেসিকুইটারি রিফ্লাক্স, হ্যাঁ এই যখন কোনো কনজেনিটাল অ্যানোমালিসের সাথে রিলেটেড থাকবে তখন কিন্তু সার্জিক্যাল ট্রিটমেন্টের প্রয়োজন হয়। নট ইটসেলফ ফর ইউটিআই, ইউটিআই যদি অ্যাসোসিয়েটেড থাকে যে তার যে ইউরিনারি ট্র্যাক্টে কোনো কনজেনিটাল অ্যানোমালি আছে যেটা কারেক্ট করলে তার বারবার ইউরিনারি ইনফেকশনটা হবে না, সেই সমস্ত ক্ষেত্রে সাধারণত সার্জিক্যাল ট্রিটমেন্ট লাগে। ম্যাম আরেকটা যে কোয়েশ্চেনটা ছিল সেটা হচ্ছে যে নেফ্রোটিক সিনড্রোম কোন বয়সে হয় এবং হচ্ছে কিভাবে হয়, এটা যদি একটু বলতেন, বা কিভাবে বডিতে প্রবেশ করে। নেফ্রোটিক সিনড্রোম সাধারণত কমন নেফ্রোটিক সিনড্রোম আমরা যেটা বেবিদের হয় সেটা সাধারণত 2 থেকে 6 বছরের বেবিদের বেশি প্রেজেন্ট করে। আর নেফ্রোটিক সিনড্রোম এই বয়সটায় সাধারণত যে নেফ্রোটিক সিনড্রোমটা হয় সেটাকে আমরা মিনিমাল চেঞ্জ নেফ্রোটিক সিনড্রোম বলি। এটা আসলে কজ যদি তোমাকে বলতে বলে, এটা কজটা ঠিক ওই আমরা বিভিন্ন রকম থিওরি বলি, কিন্তু ঠিক ডিরেক্ট কোনো জীবাণু দ্বারা বা কোনো ইনজুরি দ্বারা কিন্তু হয় না। এটা একটা ইমিউনোলজিক্যাল কজ বলা হয়, মাল্টিফ্যাক্টোরিয়াল, সেটার সাথে বিভিন্ন রকম জিনিস জড়িত। তো নেফ্রোটিক সিনড্রোমকে সাধারণত আমরা বেবিদের ক্ষেত্রে বা বাচ্চাদের ক্ষেত্রে আমরা 2 ভাগে ভাগ করি। আমি খুব সহজে যদি বলি, অন্য ক্লাসিফিকেশনে না যেয়ে, আমি সাধারণত এটাকে ভালো নেফ্রোটিক সিনড্রোম বা খারাপ নেফ্রোটিক সিনড্রোম এই 2 ভাগে ভাগ করি। ভালো নেফ্রোটিক সিনড্রোম আমরা তাদেরকেই বলি যে বেবিগুলো ঠিক একটা টিপিক্যাল প্রেজেন্টেশন, যে 2 থেকে 6 বছরের মধ্যে প্রেজেন্ট করছে এবং তার সাথে কোনো হাইপারটেনশন থাকছে না বা ইউরিনে কোনো হেমাচুরিয়া বা ব্লাড যাচ্ছে না। হ্যাঁ, তো এই বেবিগুলো সাধারণত খুব ওষুধে, আমরা যে ওষুধগুলো ব্যবহার করি ইমিউনোমডুলেটিং এজেন্ট বা যদি আমি বলি যে স্টেরয়েড, তো সেই ওষুধে খুব দ্রুত রেসপন্স করে। আচ্ছা, তো ভালো নেফ্রোটিক সিনড্রোম আমরা এদেরকে বলি। আর খারাপ নেফ্রোটিক সিনড্রোম, ভালো নেফ্রোটিক সিনড্রোম সাধারণত 90 to 95 কেসে আমরা ভালো নেফ্রোটিক সিনড্রোম পাই, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে। আর 5% নেফ্রোটিক সিনড্রোম যেটা খুব প্রেজেন্টেশনটা একটু খুব অল্প বয়সে হতে পারে, যেমন 1 বছর বয়সে নিচে হতে পারে অথবা 10 ইয়ার্সের উপরে হতে পারে। এদের আবার অনেক সময় দেখা যায় যে সঙ্গে হেমাচুরিয়া বা রেড ইউরিন হচ্ছে, হাইপারটেনশন হচ্ছে। এরা কিন্তু কমন মেডিকেশন যেগুলো সেগুলোতে রেসপন্স করে কম। এদের ক্ষেত্রে সাধারণত 2nd লাইন 3rd লাইন ট্রিটমেন্টে যেতে হয় এবং এদের ক্ষেত্রে অনেক সময় রেনাল বায়োপসি করে আমাদের আইডেন্টিফাই করতে হয় যে টাইপ অফ নেফ্রোটিক সিনড্রোম এবং সেই অনুযায়ী চিকিৎসার একটা প্ল্যান সেট করা হয়। রাইট, ম্যামের সাথে ডেফিনেটলি আরও কথা বলবো এই ব্যাপারে, বাট এখন রেডিও থেকে একটা ব্রেক নিচ্ছি। বাট উই আর অ্যাকচুয়ালি লাইভ অন রেডি ফোর্টিজ অফিসিয়াল ফেসবুক পেজ, চাইলেই কিন্তু ইউ ক্যান কমেন্ট দেয়ার অ্যান্ড উই উইল ডেফিনেটলি ট্রাই টু সলভ ইউর কোয়েশ্চেন্স। সো চলে যাচ্ছি ব্রেকে। টিল দেন কিপ লিসনিং টু রেডি 48 FM অ্যান্ড টু Foorti. ম্যাম উই ওয়ার টকিং অ্যাবাউট যে কী ধরনের নেফ্রোটিক সিনড্রোম হতে পারে। সো এই জিনিসটা কি বাচ্চাদের কোনোভাবে রিপিটেটিভ হতে পারে না, একবার হয়ে গেলে দিস ডাজন্ট হ্যাপেন ফর দ্য সেকেন্ড টাইম?
আনফর্চুনেটলি এটা রিপিটেটিভই বেশিরভাগ ক্ষেত্রে হয়। আমি যদি ঠিক পার্সেন্টেজের দিক দিয়ে বলি, মোটামুটি 60-70% ক্ষেত্রে এটা আসলে বারবার ঘুরে আসে। আচ্ছা, তো এটা হচ্ছে নেফ্রোটিক সিন্ড্রোমের একটা খারাপ দিক। সেক্ষেত্রে আমরা এটাকে বিভিন্ন রকমভাবে ক্লাসিফাই করতে পারি, যে যে ওষুধগুলো, যে নেফ্রোটিক বেবিগুলো খুব ঘন ঘন বছরে চারবারের বেশি তার রিল্যাপস হয়ে যাচ্ছে বা অসুখটা ফিরে আসছে, তাদের আমরা একটু ফ্রিকোয়েন্ট রিল্যাপসিং বলি, এদের একটা লেভেল করা হয়। কারো যদি 3 বারের কম হয় তাদের আমরা ইনফ্রিকুয়েন্ট রিল্যাপসার বলি। আর এদের সাধারণত ট্রিটমেন্ট প্ল্যানটা একটু ডিফারেন্ট থাকে, এই কারণেই ইম্পর্টেন্ট বেসিক্যালি। আর কিছু কিছু বেবি থাকে যারা আবার যে ওষুধটা আমরা ব্যবহার করি সেটাতে ডিপেন্ডেন্ট হয়ে যায়, বা ওষুধটা বন্ধ করলে দেখা যায় তার রিল্যাপস করছে। আচ্ছা, তো এই 3 ধরনের মোটামুটি হতে পারে, এবং এদের ট্রিটমেন্ট প্ল্যানও একটু আলাদা রকম হয়। ওকে ম্যাম, শিশুদের এজিএন বলতে কি বোঝে? উই ওয়ার টকিং অ্যাবাউট দিস, অ্যান্ড এটা ব্যাপারে আমি আরেকটু জানতে চাই যে কাদের হয় বা কিভাবে হয়, বা পেরেন্টসরা কিভাবে বুঝবে যে বেবির এই ডিজিজটা হয়েছে? এজিএন দ্যাট মিনস দ্য অ্যাকুট গ্লোমেরুলোনেফ্রাইটিস, এটা কিডনির একটা প্রদাহ। এই অ্যাকুট গ্লোমেরুলোনেফ্রাইটিস, পোস্ট-অ্যাপটিক্যাল গ্লোমেরুলোনেফ্রাইটিস, যেটা এটা একটা সময় দেখা যেত যে আমরা খুব বেশি পেতাম। এখন ফর্চুনেটলি সম্ভবত খুব ওয়াইড ইউজ অফ অ্যান্টিবায়োটিক এর জন্য আমরা এই ডিজিজ গ্রুপটা এখন কম পাচ্ছি। তারপরেও যে পাচ্ছি না তা না, এটা সাধারণত একটু নেফ্রোটিক সিন্ড্রোম যেহেতু একটু কম এজে হয়, এটা একটু ওল্ডার এজ গ্রুপে হয়, সাধারণত 5 to 15 ইয়ার্সে হয়, এবং এটা ইনফেকশন রিলেটেড থাকে। সাধারণত দেখা যায় যে একটা হিস্ট্রি থাকে যে 2-3 সপ্তাহ আগে তার গলায় কোনো টনসিলে কোনো ইনফেকশন হয়েছিল, অথবা স্কিনে তার কিছু ইনফেকশন ছিল, স্ক্যাবিস, সাধারণত ইনফেক্টেড ক্যাবিস, বা এই ইনফেকশনগুলো সাধারণত থাকে। অথবা অনেক সময় দেখা যায় যে আমরা খুব আইডেন্টিফাইও করতে পারি না কী ধরনের ইনফেকশন ছিল। তো এটা একটা বিশাল একটা গ্রুপ, যেটার মধ্যে অনেক পোস্ট ইনফেকশাস গ্রুপ আছে। এছাড়া আদার অনেক গ্লোমেরুলোনেফ্রাইটিস আছে যেগুলো ইমিউনোলজিক্যাল এবং সাম ভাস্কুলাইটিস। তো প্যারেন্টসরা সাধারণত এটা খুব সাডেন হয়, হ্যাঁ। তো হঠাৎ করে দেখা গেলো যে সকালে ঘুম থেকে ওঠার পরে বেবির চোখ মুখ ফুলে গেছে, আর পেশাবের পরিমাণটা কমে গিয়েছে, অথবা লাল রঙের পেশাব হচ্ছে। অনেক সময় হেডেক হয়, যেহেতু হাইপারটেনশন খুব কমন থাকে এর সাথে, মানে প্রেশারটা বেড়ে যায়। হ্যাঁ, আস্তে আস্তে দেখা যাচ্ছে যে তার চোখ মুখ ফুলে যাচ্ছে এবং বেবি সিক হয়ে যাচ্ছে। তো এইগুলো হচ্ছে সাধারণত বাবা মারা এই সমস্যাগুলোই শুরুতে ফেস করে। এমনি থেকে বাচ্চাদের ক্ষেত্রে কি এরকম হয়? কিডনি ফেইলিয়ারের ব্যাপারটা কি ভেরি কমন? ডেফিনেটলি বাচ্চাদেরও কিডনি ফেইলিওর হয়। বাচ্চাদের কিডনি ফেইলিওর আর বড়দের কিডনি ফেইলিওরের মধ্যে কিছুটা কজের, বিশেষ করে কারণের কিছু তফাৎ আছে। বাচ্চাদেরও 2 ধরনের কিডনি ফেইলিওর হয়, যেটা অ্যাকুট রেনাল ফেইলিওর, অ্যাকুট কিডনি ইনজুরি, বা হঠাৎ করে কিডনি কাজ বন্ধ করে দেওয়া বা আকস্মিক কিডনি ফেইলিওর বলি, অথবা যেটা ক্রনিক কিডনি ডিজিজ বা ধীরগতিতে কিডনি ফেইলিওর হওয়া। অ্যাকুট কিডনি ইনজুরি বাচ্চাদের যে কারণগুলোতে কমন হয়, সেটা আমাদের দেশে যেটা খুব কমন, যে গ্যাস্ট্রোএন্টারাইটিস বা ভমিটিং, খুব বেশি শরীর থেকে পানি চলে যাচ্ছে, স্যালাইন খাওয়া হচ্ছে না, বা এতবার বমি করছে যে শরীরে পানি শূন্যতা ডেভেলপ করছে বা সিভিয়ার ডিহাইড্রেশন ডেভেলপ করছে। তো একটা সময় দেখা যায় যে শরীরে হাইপোভলিমিয়া হচ্ছে বা শরীরে পানি কমে যাচ্ছে এবং কিডনি অ্যাফেক্টেড হচ্ছে। তো এটা হচ্ছে খুব কমন কজ। এর পরে যে কারণগুলো আছে, যে অনেক সময় হার্ট ফেইলিওর হলেও কিডনি অ্যাফেক্ট হতে পারে বেবিদের ক্ষেত্রে। আর কিছু কিডনি ডিজিজ আছে যেটা আমরা এখনই বললাম, যে অ্যাকুট গ্লোমেরুলোনেফ্রাইটিস, হ্যাঁ, এটাতেও কিন্তু হঠাৎ করে কিডনি খারাপ, অন্য সিমটমগুলোর সাথে কিডনি শাটডাউন নিয়েও কিন্তু আসতে পারে। কিছু কিছু কারণ আছে, যেমন বি বাইটস, হ্যাঁ, মৌমাছির কামড় নিয়ে কিন্তু অসংখ্য মৌমাছির কামড়, এটা একটা টক্সিন হিসাবে কাজ করে, সেটা নিয়েও কিন্তু অনেক সময় কিডনি ফেইলিওর হতে পারে, যেটা আমরা অ্যাকুট কিডনি ইনজুরি বলছি। হ্যাঁ, অনেক সময় স্নেক বাইট, গ্রাম অঞ্চলে স্নেক বাইট থেকে হতে পারে। অথবা এই যে আমরা কনজেনিটাল অ্যানোমালিসের কথা বললাম, যে সেটা কোনো কারণে যদি খুব হঠাৎ করে কিডনির রাস্তায় কোথাও কোনো ব্লক হয়ে যায়, তাহলেও কিন্তু দেখা যায় যে অ্যাকুট কিডনি ফেইলিওর হচ্ছে। হ্যাঁ, যেটা হঠাৎ করে কিডনি ফেইলিওর হয়ে যাওয়ার যেটা। আর ক্রনিক কিডনি ডিজিজ, যেটা খুব ধীরে ধীরে হচ্ছে, ওভার দ্য ইয়ার্স, ওভার দ্য মান্থস যেটা হচ্ছে, যেটা রিভার্সেবল বলি আমরা একটা সময় এসে, সেগুলোর কারণগুলো একটু আলাদা অ্যাকুট কিডনি ইনজুরি থেকে। সেখানে কিন্তু আমাদের একটা বিশাল গ্রুপ আছে, যেটা
অবস্ট্রাকটিভ ইউরোপ্যাথি বা জন্মগত ত্রুটি, সেটা কিন্তু একটা বিশাল গ্রুপ। একটু ফার্স্ট অবভিয়াসলি রেডিওতে ফেরত যাচ্ছি এখন। Hello and welcome back once again, and for the very last time আমাদের শোয়ে কিন্তু অল্প কিছুক্ষণ বাকি আছে, and we were talking about various kind of kidney issues among children, and চলছে ডক্টর ফুর্তি brought to you by Evercare Hospital Dhaka, and যে কোনো ধরনের বিশ্বমানের স্বাস্থ্যসেবা কিন্তু একই ছাদের নিচে পেয়ে যাবেন, and the first and the only JCI accredited hospital যেখানে আপনি সব ধরনের ব্যবস্থা পেয়ে যাচ্ছেন, and any doctor you want basically. So ম্যামের সাথে কথা বলছিলাম, and please continue ma'am. ওকে, সো আমরা ক্রনিক কিডনি ডিজিজ সম্পর্কে আলোচনা করছিলাম, বিশেষ করে কারণগুলো। তো প্রথম কারণটাই আমরা যেটা বললাম যে অবস্ট্রাকটিভ ইউরোপ্যাথি। সেকেন্ড যে কারণটা আমরা জানি যে গ্লোমেরোনেফ্রাইটিস, ডিফারেন্ট টাইপ অফ গ্লোমেরোনেফ্রাইটিস থেকেও কিন্তু আস্তে আস্তে কিডনি খারাপ হয়ে যেতে পারে। তো এই আর কিছু জেনেটিক ডিসঅর্ডার আছে, যেটা জন্মগত জেনেটিক বা ফ্যামিলিয়াল ডিজিজ, যেটার মধ্যে পলিসিস্টিক কিডনি ডিজিজ এবং অ্যালপোর্ট সিনড্রোম খুব ইম্পর্টেন্ট। এই থেকেও কিন্তু আমাদের ধীর গতিতে কিডনি বা হঠাৎ করে মানে খুব আস্তে আস্তে কিডনি খারাপ হয়ে যাওয়া আমাদের কিন্তু হতে পারে, যেটা থেকে বাচ্চাদেরও ডায়ালাইসিস ট্রান্সপ্লান্টেশনে চলে যেতে হতে পারে। ওকে, স্যারের কাছে ফেরত যাচ্ছি আবার। স্যারের কাছে আমার ভেরি লাস্ট কোয়েশ্চেন ফর দ্য ডে ইজ যে পোস্ট কোভিড যে কিডনি ডিজিজটা, এটা যদি হয়ও, এটার ম্যানেজমেন্ট আর ডায়াগনোসিস কী ধরনের হতে পারে, অ্যান্ড কী কী কেসেস এরকম ফেস করেছেন এখন পর্যন্ত? এটার ম্যানেজমেন্ট ইজ প্রিন্সিপাল ইজ দ্য সেম অ্যাজ আদার ক্রনিক কিডনি ডিজিজ। আপনার ব্লাড প্রেশার কন্ট্রোল করতে হবে, অন্যান্য কোমরবিডিটিস যেগুলো আছে, যদি তাদের ডায়াবেটিস থাকে এটা কন্ট্রোল করতে হবে, তাদের যদি হার্ট ডিজিজ থাকে এটা কন্ট্রোল করতে হবে। তারপরে তাদেরকে কিছু ডিজিজ মডিফাইং এজেন্ট কিছু দিয়ে আমরা ট্রাই করতে পারি। অনেক সময় আমরা লং টার্ম স্টেরয়েড দিতে পারি তাদেরকে, টু সি ওয়েদার দেয়ার এনি বেনিফিট। কারণ এটার ক্রনিক ইফেক্টটা যেহেতু আমরা এখনও জানি না, কিন্তু অ্যাকিউটলি এটা স্টেরয়েডে রেসপন্ড করে। সো উই ক্যান অ্যাকচুয়ালি ট্রাই দিস সর্ট অফ থিংস। এছাড়া মেডিকেশনস যেগুলো আছে, বিশেষ করে অনেক সময় দেখা যায় যে অনেক পেশেন্ট কোভিডের ভয়ে হয়তো লং টার্ম ভিটামিন সি ইউজ করতেছে, লং টার্ম ভিটামিন ডি, ক্যালসিয়াম ইউজ করতেছে। আমি কিছুদিন আগেও একটা পেশেন্ট পেয়েছি লং টার্ম ভিটামিন ডি এবং ক্যালসিয়াম কোভিডের জন্য, সে প্রায় 2 বছর ইউজ করছে, অ্যান্ড নাও হিজ কিডনিজ আর জাস্ট লাইক স্টোন, ইট হ্যাজ বিকাম ক্যালসিফাইড। So these sort of things we have to educate them, and then we have to screen them. যাদের একবার renal impairment হয়েছে, যেটা এখনকার যে গাইডলাইন আছে CKD 3 অথবা অনওয়ার্ডস, তাদেরকে প্রতি 3 মাস অন্তর আমরা ওদের কিডনি ফাংশন করে দেখে স্ক্রিন করতে পারি, and then we can carve our treatments. সেকেন্ড ইস্যু যেটা আছে যে কোভিডের ভ্যাকসিনেশন যারা নেয়নি এখনও, তাদেরকে we can encourage to take vaccination, because COVID has become now endemic. It is probably not now a pandemic, but it will remain for coming years, and it may cause the same sort of health issues in coming years. Second, যেটা আপনি বলছেন যে ডায়াবেটিক পেশেন্টদের জন্য আমরা কী করতে পারি, is prevention is better than cure. Definitely. So all the diabetic patients should be educated for diabetes, and then they should be screened yearly for renal impairment and renal involvement. And if they have renal issues, then they should be seen in specialist clinic to deal with their problems. Alright, thank you so much, sir. স্যারের কাছে এটাই আজকের জন্য লাস্ট কোয়েশ্চেন ছিল, অ্যান্ড ম্যামের কাছে ছোট্ট করে একটা কোয়েশ্চেন আছে ফর দ্য ডে। অ্যান্ড যে বাচ্চাদের, মানে এখানে উই ওয়ার টকিং অ্যাবাউট এলডারলিজ বা অ্যাডাল্টস যারা হচ্ছে কিডনি ফাংশন ভালো রাখা বা খারাপ কী কী মানে ফেস করছেন তারা, বা কী কী করলে হচ্ছে কিডনিতে দেয়ার আর প্রবলেমস। সো বাচ্চাদের বেলায় ওইটার যে ফাংশন ঠিক রাখার জন্য, যেহেতু ওরা এখনও অনেক ছোট, তাদের বেলায় কী কী করা উচিত, কী কী প্রিকশনস নেওয়া উচিত, একটু ছোটো করে বলবেন? থ্যাংক ইউ। প্রথমে যেটা করা উচিত যে হেলদি লাইফস্টাইল, যে হুইচ মিনস দ্যাট অ্যাডিকুয়েট ফিজিক্যাল অ্যাক্টিভিটি, অ্যাভয়েড অবেসিটি। আমরা কিন্তু এখন অবেস চিলড্রেন অনেক বেশি পাই। অবেসিটি আমরা জানি যে ইজ এ ইম্পর্টেন্ট কজ অফ ডায়াবেটিস অ্যান্ড হাইপারটেনশন। অ্যান্ড অ্যাভয়েড প্রপার টয়লেট ট্রেনিং, এটা খুব ইম্পর্টেন্ট। অ্যান্ড আনাদার ইস্যু হচ্ছে হেলদি ফুড হ্যাবিট, টু অ্যাভয়েড সল্টি ফুড, জাঙ্ক ফুড, এগুলো আমাদের একটু অ্যাভয়েড করতে হবে। আর খুব বেশি মেডিকেশন, ওভার দি কাউন্টার মেডিকেশন যেগুলো এবং পেইন মেডিকেশন, এগুলো অ্যাভয়েড করা।
এবং ফ্যামিলি হিস্ট্রি যদি কারো থাকে, যে ফ্যামিলি হিস্ট্রি অফ কিডনি ডিজিজেস, তো সেই বাচ্চাগুলোকে আমাদের আলাদা করে স্ক্রিন করা। হ্যাঁ, কিছু কিছু রিস্ক ফ্যাক্টর আছে, সেগুলোকে আইডেন্টিফাই করা। যেমন যে বাচ্চাগুলো লো বার্থ ওয়েট, জন্মের সময় খুব কম ওজন ছিল, জন্মের সময় তাকে নিউনেটাল ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে থাকতে হয়েছে। হ্যাঁ, তার নিউনেটাল পিরিয়ডটা খুব স্টর্মি ছিল। হ্যাঁ, তার কনজেনিটাল অ্যানোমেলিস আছে কিডনি এবং ইউরিনারি ট্র্যাক্টে। এই বেবিগুলোকে আমাদের রেগুলার ফলো আপ করাটা খুব ইম্পর্টেন্ট। তাহলে কিন্তু আমরা অনেক কিডনি ডিজিজ থেকে বাচ্চাকেও প্রিভেন্ট করতে পারবো এবং অ্যাডাল্ট কিডনি ডিজিজ হওয়া থেকে আমরা এদের সেফ রাখতে পারবো। অলরাইট, থ্যাংক ইউ সো মাচ স্যার অ্যান্ড ম্যাম। অ্যান্ড আমরা শোয়ের শেষ জায়গাটা চলে এসেছি, সো আপনারা যদি কিছু বলতে চান তাহলে ডেফিনেটলি দিস ইজ দ্য টাইম। আমাদের অডিয়েন্সকে যদি আপনারা কিছু বলতে চান। Because today is World Kidney Day. Yes. So my advice to everybody, because now 1 in 7 in US is having some sort of kidney disease, and 97% of kidney disease, actually they do not know that they have kidney disease, and they actually come as a crash lander in a dialysis unit. So our advice for all the people to drink water to save the kidney, to screen for diabetes and hypertension, and to screen for kidney disease to have a better outcome in your future. থ্যাংক ইউ সো মাচ স্যার। ম্যাম, থ্যাংক ইউ। সবাইকে বিশ্ব কিডনি দিবসের শুভেচ্ছা। আমি প্যারেন্টসদের এটাই বলবো যে আপনার বেবির যদি ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয় সেটাকে সিরিয়াসলি নেবেন, আপনার পাশে ডাক্তারের পরামর্শ নেবেন এবং হেলদি লাইফস্টাইল মেনটেন করবেন বেবির ক্ষেত্রে। ডেফিনেটলি থ্যাংক ইউ সো মাচ স্যার ম্যাম ফর বিং উইথ আস। আর আমাদের যে প্রকার কনফিউশন বা কী কী আমাদের ফলো করা উচিত সেটা রিলেটেড সব কিছুই আশা করি ক্লিয়ার হয়ে গেছে। অ্যান্ড দিস ওয়াজ ডক্টর ফুর্তি, ব্রট টু ইউ বাই Evercare Hospital Dhaka, and this is Mezabeen. Thank you so much to sir and ma'am, and I hope you guys have an amazing weekend. Take care of yourselves, stay safe when you go out, and keep listening to Radio Foorti 88 FM, and do Foorti. This was Mezabeen. Bye bye.